আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করেছি উপন্যাস কাজল রেখা, লেখিকা তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা 20, ভয়েস বাই আরবি। আকিব শিকদার আর চাঁদনি যখন এলো তখন শিকদার বাড়ির সবাই জেগেছিল। বাড়ির সবাই একটু দেরি করে ঘুমায়। চাঁদনি আকিব শিকদার থেকে শুনেছিল অর্পিতা ফিরে এসেছে বাড়িতে, তবে ও যে ওর স্বামী সহ বাড়িতে এসে উঠেছে সেটা চাঁদনি এসেই মাত্র দেখলো। বাড়ির সবাইকে অবলীলায় মেনে নিল ওদের। একজনের দোষের ভাগীদার আরেকজনকে বানিয়ে দিয়ে আরেকজনের জীবন জাহান্নাম বানিয়ে দিয়ে বাড়ির সবাই আসলেই ভালো ছিল। খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল অর্ণব শিকদারের কাছে, ওর আসলে দোষটা কোথায় ছিল, কেন ওর ওর বাড়িতে জায়গা হলো না। ও শুধু ওর বাবার আর বড় বাবার কথা রেখেছিল, ওদের কথা ফেলতে পারেনি। কিন্তু যে বাড়ির সম্মানের কথা একবার ভাবলো না, তাকে ঠিকই সবাই নিজের কাছে রাখলো। তবুও নিজের দুঃখ নিজের কাছে চেপে রেখে সবার সাথে ভালোই কথা বলে এলো চাঁদনি। কিন্তু অর্পিতার সাথে কথা বলার রুচি হচ্ছিল না ওর। অর্পিতা নিজ থেকে কথা বলতে এলো, কোনো সাক্ষাৎ ভালো মন্দ জিজ্ঞেস না করেই বরং প্রশ্ন ছুড়ল, তোর নাকি আধার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমাকে না পেয়ে সবাই আমাকে বলে দিয়েছে। বললি কেন দেবে, তোরই তো ভালো হলো। আমি তো তোর সুবিধা করে দিলাম। তোর অকাতে তো বাইরে জামাই পেয়ে গেলি, নয়তো তোর মতো এমন মেয়েকে আধার ভাই কেন বিয়ে করতে যাবে? নেহাতে আমি পালিয়েছিলাম। ফিরে এসেছো কেন? আমার বাড়ি ফিরে আসতে কারোর পারমিশন দরকার নেই। তোর না হয় কোনো দাম নেই এ বাড়িতে, কিন্তু আমার ব্যাপার তো এমন না। হ্যাঁ তাই তো, তুমি তো সবার আদরের। জানিসই যখন প্রশ্ন করছিস কেন? আধার ভাই তোকে মেনে নিয়েছে, তোকে তো সহ্যই করতে পারতো না। তোমার জেনে লাভ? কোনো লাভ নেই। অতঃপর আমার ভালো লাগছে না বাড়ির সবাই তোকে পেয়েছিল আধার ভাইয়ের সাথে বিয়ে দিতে। দুনিয়াতে আর মেয়ে ছিল না। বেচারা, ইস, আমার জন্য তোর মতো মেয়েকে বিয়ে করতে হলো। গিল্টি ফিল হচ্ছে। ভাই কখন আসবে জানিস? মাপ চাইতে হবে। ফোন করেছিলাম অনেকবার, রিসিভ করেনি। চাঁদনি বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, ফোন কেন করেছো? আরেকজনের জামাইকে ফোন করতে লজ্জা করে না? জামাই কার? তোর? কিসের এত বড়াই করিস, সেটাও আমার দানের? তোমার কেন এত ফাটছে অর্পিতা আপু, বলবে আমাকে? নিজের ইচ্ছায় তো পালিয়েছিলে, কেউ জোর করেনি। কিসের এত আফসোস হচ্ছে তোমার? আধার ভাইকে না পাওয়ার আফসোস? তবে সেটা অতটা গাঢ় না। আসলে আফসোস হচ্ছে তোর মতো রূপহীন একটা মেয়ে তাকে কিভাবে পেল। যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেছিস, অথচ আমার নখেরও যোগ্য না। তাহলে তার চেয়েও তুই আমার থেকে বেটার কাউকে পেলি। চাঁদনি আর কথা বাড়ালো না ওর সাথে, সোজা হাঁটা দিল নিজের কক্ষে। ওর কক্ষটা তালাবদ্ধ ছিল, বর্ষা বেগম এসে খুলে দিলেন। রাগে ক্ষোভে হাত পা কাঁপছে চাঁদনির। বেয়াদব একটা, নিজেই পালিয়েছে, নিজের দোষেই সব হারিয়েছে, এখন নিচু করছে ওকে। কেন হে রূপবতী সে? কিসের এত অহংকার? কাল সকালে ওর জামাইয়ের থেকে একবার জিজ্ঞেস করবে সে সকাল বিকাল তার বউয়ের রূপ দিয়ে পানি খায় কিনা। নয়তো রূপ নিয়ে এত অহংকার কোথা থেকে আসে? আধারের দেওয়া আইফোনটা আনেনি চাঁদনি, বাড়িতে ওর একটা ফোন আছে। এছাড়াও আধারের দেওয়া সবকিছুই রেখে এসেছে ও। যখন মানুষটাকে রেখে এলো তখন তার দেওয়া জিনিসগুলো এনে লাভ কি? ড্রয়ার খুঁজে বের করলো নিজের ফোন চাঁদনি। এ ফোনটা আকিব শিকদার ক্লাস 10-এ থাকতে দিয়েছিল ওকে। ঢাকা চলে যাওয়ার দিন অতি কষ্টে ভুলক্রমে রেখে গিয়েছিল। তখন চিন্তায় বুঝছিল যে কি করে আকিব শিকদারকে ছাড়া থাকবে, অথচ এখন এসে খারাপ লাগছে। চার্জে দিয়ে নিজের ফোন অন করলো চাঁদনি। ফেসবুক আর ইনস্টাগ্রামে নিজের আইডি লগ ইন করতে আধারের মেসেজ এলো, পৌঁছে একবার জানাস তো ফোনটা রেখে গিয়েছিস। চাঁদনি জানালো না, মেসেজ সিন করে ব্লক মেরে দিল। আর আধারের কথা ভাবলো না, কখনো ভাববেও না। আধারের সাথে সবকিছু শেষ করে এসেছে ও। এত অপমান অবজ্ঞা আর গায়ে সয় না। বারংবার মানুষ ওর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেছে চাঁদনি। ও আসলে এতটা ডিজার্ভ করে না। যখন ডিজার্ভ করেই না তখন আর চ্যাপটা করে লাভ কি? কোনো লাভ নেই। এবার থেকে আর আধারের কথা ভাববে না ও, একটুও না। নিজেকে ওর সাথে সম্পর্কিত সবকিছু থেকে গুটিয়ে নেবে, দূরে রাখবে। ভালো থাকুক সে, চাঁদনি নিজেও ভালো থাকবে। কিন্তু ভেতরে ভেতরে চাঁদনি আধারকে কতটা মিস করছে সেটা ও টের পেল পরের দিন, যখন থেকে ও নিজের পরিবার মানুষ, কাছের মানুষ সবাইকে নিজের আশেপাশে দেখতে পেল। কিন্তু ওকে উঠতে বসতে অপমান করা একটা সত্তাকে দেখতে পেল না। আধার সবসময় ওর গা ঘেঁষে থাকতো, কথা বলার চেষ্টা করতো, আবার কথাও শোনাতো। অভ্যাস হয়ে গিয়েছে বুঝি চাঁদনির এসব। নয়তো ও ভালো থাকবে বলেও কেন ভালো থাকতে পারছে না? সবাই আছে ওর সাথে, তবুও কেন যেন কিছু নেই। চাঁদনি একা। বাড়িতে আসা যতটা তাড়া আকাঙ্ক্ষা ছিল ওর, এসে সব জোশটা কেন পানসুটে হয়ে গেল।
আকিব শিকদার ওর জন্য অফিসে গেলেন না। চাঁদনি সবসময় চায় সে অফিসে না গিয়ে একটু চাঁদনির সাথে সময় কাটাবে, গল্প করবে। মেয়ের ইচ্ছে পূরণ করার জন্যই তিনি অফিসে গেলেন না। অথচ চাঁদনি তার সাথে কথা বলতে পারলো না তেমন একটা। ও সবার ভিড়ে একটা মানুষকে ভুলতে পারছে না কোনো মতেই। বাড়ির সবার সাথে হাসি মুখে কথা বললেও সারাক্ষণ সে উদাসীন থাকে নিজের কক্ষে, কিছু একটা ভেবে যাচ্ছে সারাক্ষণ। আকিব শিকদার খালি খেয়াল করছিলেন ওকে। ঢাকা থেকে ফোন করে কান্নাকাটি করা মেয়েটা আর ফিরে আসার পর উদাসীন মেয়েটা মধ্যে অনেক পার্থক্য। উনি মিল পাচ্ছেন না কোনো মতেই। চাঁদনি কাকে এত মনে পড়ছে? যার থেকে এতদিন ছুটে আসতে চাইছিল তাকেই? তাহলে এত অভিযোগ আধারের বিরুদ্ধে কেন করলো ও? দুপুরের খাবারের পর ঘুমিয়েছিল চাঁদনি। সে ঘুম ভাঙল ওর সন্ধ্যায়। কোনো মতে চোখ দুটো টেনে খুলে উঠে বসলো। কিছুক্ষণ থাও মেরে বসে রইল। চারিপাশে তাকিয়ে দেখলো আলো আঁধারের সংমিশ্রণে ঘর জুড়ে যেমনটা সন্ধ্যায় থাকে। জানলা আর বেলকনির দরজা খোলা, তাতে নিভু নিভু আলো আসছে, প্রবেশ করছে। কয়টা বাজে এখন? সন্ধ্যা হয়ে গেছে। চাঁদনি বিছানা হাতড়ে নিজের ফোন হাতে নিল। সন্ধ্যা 5:45। এখন শীতের সময়, 5টা পেরোতে সন্ধ্যা হয়ে যায়। চাঁদনি বিছানা ছেড়ে কক্ষের দরজা খুলল। নিচ থেকে আওয়াজ ভেসে আসছে। ড্রয়িং রুমে মিটিং বসেছে বোধহয়। চাঁদনির মনে হলো অনেকগুলো কণ্ঠের মাঝে আধারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। ঘুমের ঘোরে হয়তো এমন মনে হলো, হয়তোবা বিভ্রম। আধার কোথা থেকে আসবে? ওর তো এক্সাম, এখান থেকে অনেক যোজন যোজন দূরে ও আছে। চাঁদনি চাইলেও ওর কণ্ঠ শুনতে পারবে না। উফ, কি যে এক জ্বালা! ভালোবাসার এত জ্বালা কেন? এতটাই ভাবছে ও যে আধারের কথা ভ্রম মনে হচ্ছে ওর কাছে। কল্পনায় আধারের কণ্ঠ শুনতে পাচ্ছে। দ্যাটস নট ফেয়ার, এটা তো অন্যায়। চাঁদনি কেন ওই শয়তান ছেলেটার কথা ভাববে? না, আর ভাববে না। চাঁদনি মুখ ধুয়ে এলো, ধীর পায়ে বারান্দা ধরে হাঁটতে লাগলো। তবে যত ড্রয়িং রুমের কাছাকাছি যেতে থাকলো ততই ওর মনে হতে থাকলো আধারের কণ্ঠস্বরটা গাঢ় হচ্ছে। এবার চাঁদনির মনে হচ্ছে এটা কল্পনা বা ভ্রম নয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? আধার কি করে আসতে পারে এখানে? চাঁদনির মাথা থেকে ঝেড়ে ফেললো ওর কথা। ড্রয়িং রুমের সোফার উপর ওর বড় বাবা, মেজো বাবা আর বাবা বসে আছে। আর সিঁড়ির কাছে সোফাটাই কে? চাঁদনি উঁকি দিয়ে চেয়ে নিচে নামলো। কিন্তু অর্ধেক আসতে চাঁদনির পা থমকে গেল। সোফার উপর কে বসে আছে? আধার ভাই। এতটা স্পষ্ট তো কল্পনা হয় না। ওর দিকে চোখ পড়তে চেঁচিয়ে বলল, এসেছিস? বাপরে, তোর ঘুম ফাইনালি ভাঙলো। নিচে আয় জলদি। আধার ভাই। আধারের ডান হাতে সাদা ব্যান্ডেজ পেঁচানো, চুলগুলো উস্কো-খুস্কো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কপালের উপর। শার্টের উপরে দুটো বোতাম খোলা, হাসি মুখে কথা বলছে সবার সাথে, অথচ মুখে যেন রাজ্যের ক্লান্তির ছাপ। চাঁদনি অবাক না হয়ে পারছে না। আধার নিজের সৌন্দর্যজনে বড়ই কনসার্ন একজন মানুষ। এভাবে এলোমেলো হয়ে কখনো ভার্সিটির জন্য বের হয় না। দুনিয়া উল্টে যাক তবুও তার ফিট হওয়া যায়। সেখানে এই অবস্থায় ঢাকা থেকে সোজা চট্টগ্রামে চলে এসেছে। হয়েছে ঠিকই ছেলেটার। চাঁদনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো আধারকে। ও সোফায় না বসে সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকলো। আধারের মতিগতি বোঝার চেষ্টা করছে, অথচ আধার একবার ওকে ডাক দিয়ে আর একবারও ফিরে তাকায়নি ওর দিকে। দেখছেও না ওকে। সে কথা বলায় অন্যদের সাথে ব্যস্ত। আকিব শিকদার, অপূর্ব শিকদার আর আরমান শিকদার সোফায় বসে আছেন। রাফিজা বেগম বসে আছেন আধারের পাশে। নিজের সব নাতি নাতনিদের চেয়ে তিনি আধারকে খুব বেশি ভালোবাসেন। জবা বেগম মাঝে মাঝে আসছেন সেখানে, আবার চলে যাচ্ছেন নিজের কক্ষে। বর্ষা বেগম কিচেনে টুকটাক কাজ করছেন। আধারের জন্য তার তোড়জোড় শেষ নেই। হুট করে কাউকে কিছু না জানিয়ে এভাবে যে ছেলেটা চলে আসবে সেটা কখনো ভাবনায় আসেনি। সবাই ভীষণ রকম অবাক হয়েছে। আধার এসেছে বিকালের একটু পরপর, তখন স্বাভাবিক বাড়ির সবাই ঘুমাচ্ছিল। দরজা খুলে দিয়েছিল বর্ষা বেগম। আধারকে দেখে কিছুক্ষণ পাথর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। অতঃপর আধা ঘন্টা ধরে জড়িয়ে ধরে রেখেছিলেন। অপূর্ব শিকদার অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছে আধার এভাবে হুট করে চলে এলো কেন। আসলে তো খবর দিয়ে আসতে হয়। ও তো বলেছিল ওর এক্সাম না দিয়ে চলে এসেছে। আধার কোনো কৈফিয়ত দিতে পারেনি। বারংবার বলেছে ওর ভালো লাগছে না তাই চলে এসেছে। বাড়ির সবাইকে মনে পড়ছিল, কিন্তু অপূর্ব শিকদারের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আধারকে জিন্দেগিতে বাড়ির কারোর কথা মনে পড়ে না। ও আসলে পাথর মনের মানুষ একটা। পরিবার পরিজনের জন্য হৃদয়ে ভালোবাসা ওর খুব কম। ও বছরে 6 মাসেও বাড়ির কথা মনে পড়ে না, কারো খোঁজ নেয় না। বর্ষা বেগম আসতে বলতে বলতে গলার পানি শুকিয়ে ফেললেন। তবুও আধারের পায়ের ধুলো পড়ে না এ বাড়ির মাটিতে। সেখানে এবারের ছেলেটা বাড়ির মানুষকে এতই মিস করছিল যে পরীক্ষা ফেলে দেখতে চলে এসেছে সবাইকে। আকিব শিকদার উদ্বিগ্ন স্বরে বলল, আধার, তোমার না এক্সাম ছিল বাবা? সেজন্যই তো আমাদের সাথে আসোনি।
1 বছর ড্রপ দিব ভাবছি। কেন? প্রিপারেশন ভালো না, এক্সাম দিলেও অতটা সুবিধার হতো না। কিন্তু মনে মনে বলল, তোমার বেয়াদব মেয়ের জন্যই তো চলে আসতে হয়েছে। 1 মাস অনেক লম্বা একটা সময়, এত সময় আমার পক্ষে একা কাটানো সম্ভব না। এখানে কি করবে না করবে সেই নিয়ে তো একটা চিন্তা থাকিয়েই যায়। আমি তো এভাবে ছেড়ে দিতে পারি না। অপূর্ব শিকদার ওদের কথার মাঝখানে বললেন, প্রিপারেশন ভালো না বললে এক্সামই দিবি না? 1 বছর শুধু শুধু ড্রপ করাবি আধার? এভাবে হুটহাট ডিসিশন নেওয়া ঠিক না তোমার। অ্যাটলিস্ট অ্যাটেন্ড তো করতে পারো। ফেল করলে তো ইজ্জত থাকতো না। ফেল কেন করবে? নিজের প্রতি এতটুকু কনফিডেন্ট নেই? নেই বলেই তো এক্সাম না দিয়ে চলে আসলাম। তারপরও আমার মন মানছে না। এক্সামটা দিয়ে দিলেই তো 4th ইয়ার শেষ হতো, তারপর মাস্টার্স। আধার ওনার মুখের কথা কেড়ে নিয়ে বলল, আরে বাবা, একটা বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে। এতটা আফসোস করার কিছু হয়নি। বিড়বিড় করে বলল, এক্সাম দেয়নি সেটা নিয়ে আফসোস হয় তোমার, তাই না? ওখানে থাকলে আমি আফসোস করতে করতে মরে যেতাম। বর্ষা বেগম চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসলেন। মাত্রই ওদের কথা শুনে বললেন, হয়েছে, থামেন এবার। এসে পর্যন্ত খালি এটা সেটা নিয়ে বিরক্ত করছেন ছেলেটাকে। কি হয়েছে? 1 বছর এক্সাম দেয়নি, আমার ছেলেটা ফিরে এসেছে এটাই অনেক। পরের বছর দেবে না হয়। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো কেন? কিছুটা রাগী এবং গম্ভীর স্বরে কথাটা বললেন অপূর্ব শিকদার। বর্ষা বেগম থমথমত খেয়ে গেল। আকিব শিকদার আর আরমান শিকদার তারপর তাকালেন তার দিকে। লজ্জা পেলেন বোধহয় তিনি। দ্রুত পায়ে প্রস্থান করলেন কিচেনের দিকে। আধার কপাল ভাঁজ ফেলে ওনার চলে যাওয়া দেখলেন। কিছুটা ক্ষুব্ধ স্বরে বলল, আম্মুর সাথে এমন ব্যবহার কেন করো? ধমকাতে হলে আমাকে ধমকাও, আমার রাগ অন্যের উপর ছাড়ছো কেন? কই রাগ ঝাড়লাম? মাত্রই তো দেখলাম। এটাকে রাগ ঝালা বলে? এটাকে কি বলে বাবা? তুমি হাইপার হয়ে যাচ্ছ কেন? আধার ফোঁস করে শ্বাস ছাড়লো, শান্ত করলো নিজেকে, মুখ কালো করে বলল, তুমি সবসময় আম্মুর সাথে এমন করো। আম্মু কি বোঝে না? না বোঝে সেটা পুরো বাড়ি ভর্তি মানুষের সামনে বলা কি তোমার উচিত? আমার আম্মুর সম্মান নেই? তোমার থেকে একটু রেসপেক্ট আশা করে না সে? এটা তুমি বলছো? আকিব শিকদারের প্রশ্নে আধার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল তার দিকে। তুমিও তো চাঁদনীকে এভাবে বাড়ি ভর্তি মানুষের সামনে অপমান করেছিলে। শুধু বাড়ি ভর্তি মানুষের সামনে না, বাইরের মানুষগুলোর সামনেও চাঁদনীকে যা না তা বলেছিলে তুমি। তখন তোমার ওর সম্মানের কথা মাথায় আসেনি? আধার অসহায় স্বরে বলল, আমি তখন রেগেছিলাম চাচ্চু, এজন্য আমি 1000বার মাপ চেয়েছি, সরি বলেছি। সরি বললেই সব শেষ হয়ে যায়? আধার উত্তর দিতে পারল না। আকিব শিকদার দেখলো আধার মুখ কালো করে বসে আছে। ওনার মায়া লাগলো। উনি আসলে ছেলেটাকে অনেক ভালোবাসেন। আধারও নিজের বাবার চেয়ে চাচার সাথে বন্ডিং ভালো। আকিব শিকদার তবুও মাঝে মাঝে মনে জমানো কষ্ট থেকে আধারকে কথা শুনিয়ে দেয়। আকিব শিকদার কথা ঘোরানোর জন্য বলল, এর যে আমাদের সাথে চলে আসতে। তখন তো বুঝিনি তোমরা চলে আসার পর সবাইকে এতটা মিস করব। মাত্র 24 ঘন্টার মধ্যেই বুঝে গেলে? বুঝিনি, শুধু হাড়ে হাড়ে টের পেয়েছি। এক্সামের চেয়েও না পরিবার বেশি ইম্পর্টেন্ট, ইউনো। আধারের জ্ঞানীর মতো কথা বলল। ও খুব পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছে, খোলসা করে কিছুই বলছে না। আকিব শিকদার ওকে আর ঘাটল না। অনেকটা সময় পর অর্পিতা নেমে আসলো সিঁড়ি বেয়ে। ও এতক্ষণ নিজের কক্ষেই ছিল। আধারকে দেখে হতবাক হয়ে তাকায় রইল। আকিব অর্পিতা চাঁদনির পাশে এসে দাঁড়ালো। চাঁদনি একবার ওর দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল। অর্পিতা মুখ লটকে দেখলো ওকে। ও নেমে আসা এভাবে চাঁদনি মুখ ঘুরিয়ে চলে যাওয়ার কারণ ধরতে পারল না। তবুও বিষয়টা আমলে না নিয়ে আধারের সাথে আহ্লাদের কণ্ঠে বলে উঠল, আধার ভাই, কেমন আছো? আধার এক পলক তাকালো ওর দিকে। ও আগে আকিব শিকদার থেকে শুনেছে অর্পিতা এসেছে। আকিব শিকদার যখন ঢাকায় গিয়েছিল তখন বলেছিল ওকে। তবুও আধার উপরিভাগ দেখালো যেন সে ভীষণ অবাক হয়েছে। অর্পিতার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট করে ফেললো। তুই এখানে? পরক্ষণে অপূর্ব শিকদারের দিকে তাকিয়ে বলল, অর্পিতা? অর্পিতা এখানে কি করছে বাবা? তুমি না বলেছিলে অর্পিতার জায়গায় এ বাড়িতে হবে না? কোন সাহসে ও এ বাড়িতে এসেছে? আধারের চেঁচামেচি শুনে জয়া বেগম দৌড়ে আসলেন। চাঁদনির দোতলা থেকে উঁকি দিয়ে দেখে আবার গায়েব হয়ে গেল। আধার এই প্ল্যানটা ওকে জানিয়েছে। অর্পিতার আশাটা ও নিজে সহ্য করতে পারছিল না। বলেছিল যে করেই হোক অর্পিতাকে বাড়ি ছাড়া করবে। আশা মাত্র শুরু করে দিয়েছে। এ ছেলে যা বলে সেটাই করে। এটাও অতিরিক্ত। ইগো একটা মানুষের থাকতে পারে, সেটা আধারকে না দেখলে বুঝতো না চাঁদনি। পান থেকে চুন খসতে পারে না, আধারের গায়ে লেগে যায়। অতঃপর এমন বাজেভাবে রিয়াক্ট করে যেখানে সেখানে অর্পিতা আধারের সম্মান নিলামে তুলে দিয়েছিল। আধার চিল্লিয়ে বাড়ি মাথায় তুলল। জয়া বেগম ভয় পেলেন। তিনি এটারই ভয় পাচ্ছিলেন আধার আসলে এমন রিয়াক্ট করবে। সেটা নিয়ে খুব আগেভাগে ওনার মন গোড়াক ছিল। আধারকে উনি চেনেন।
ছোটবেলা থেকেই দেখেছেন নিজের জেদ এর জন্য আধার সব করতে পারে, সব মানে সব। এখন অর্পিতাকে বাড়ি থেকে না বের করা পর্যন্ত ও শান্ত হবে না। ওনার মেয়েটা কোথায় যাবে? ছেলের বাড়ির কেউ ওদের মেনে নিচ্ছে না। না, ওনার বাড়িতেও এ বাড়ির সম্পূর্ণ অধিকার আছে। ওনার মেয়েরও এ বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে। দরকার হলে আরমান শিকদারকে নিয়ে আলাদা হবেন তিনি, তবুও অর্পিতাকে নিজের থেকে দূর করবেন না কোথাও। রাফিয়া বেগম শান্ত করার চেষ্টা করে আধারকে বলল, দাদু ভাই শান্ত হও, কেন করছো এরকম? আধার শান্ত হতে পারছে না। অপূর্ব শিকদার কিছু বলতে যাবে তার আগে আধার তিক্ত স্বরে বলল, আমার মান-সম্মান নিলামে তুলে দিয়েছে ও, তোমাদের কারোর কথা ভাবেনি। ভাবলে ও চলে যেত না অন্য লোকের সাথে। লোকটার কথা তো ধরি আর না ধরি, কিন্তু তোমরা তো খুবই ভয় পাও এসবে, সেজন্যই অনাকাঙ্ক্ষিতভাবে একজনের সাথে জুড়ে দিলে আমার। অথচ যার জন্য এত কিছু হলো সে বাড়িতে আরামায়েশ করছে, কিন্তু আমরা যারা কোনো দোষই করলাম না তাদের বাড়িতে জায়গা হলো না। এটা তো বেইনসাফি, তাই না? আসার পর থেকে একের পর এক প্রশ্ন করেছো তুমি আমার থেকে, কিন্তু কাঠগড়ায় দাঁড়ানোর কথা তোমার। আমাকে উত্তর দাও, এখানে কি করছো? অপূর্ব শিকদার উত্তর দিতে হলো না, তার আগে জয়া বেগম বলল, ও এখানে না থেকে কোথায় থাকবে? এটা অর্পিতারও বাড়ি, তোমার মতো ওর বাড়িতেও, এ বাড়িতেও ওর সম্পূর্ণ অধিকার আছে। সেদিন কেন তোমার মেয়ের মনে ছিল না এটা ওর বাড়ির কথা? মেজমা খুব তো শাসন করেছিল চাঁদনিকে সেদিন, মারতেও গিয়েছিলে, অথচ নিজের মেয়েকে ডিফেন্ড করছো। শাসনটা অন্যের মেয়েকে না করে নিজের মেয়েকে করলে তো সেদিন এরকম ঘটনা ঘটতো না। তোমার জন্য এভাবে ও বিগড়ে গিয়েছে। কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? সম্পর্কে কিন্তু আমি তোমার মেজমা হই। অপূর্ব শিকদার গম্ভীর স্বরে বলল, আধার তোমার মেজমা হয়, শান্ত হও, আমরা বসে কথা বলি। কি শান্ত হব? আমি তো মনে করেছিলাম মেনে নিয়েছো, ব্যাস অতটুকুই। বাড়িতে পর্যন্ত থাকতে দিয়েছো ওর জামাই নিয়ে, আর আমাকে শান্ত হতে বলছো? ওর জামাইয়ের ফ্যামিলি মেনে না নিলে ওদের আর তোমাদের তোষামত করতে হচ্ছে? কি মহান তোমরা! অর্পিতা খুব বিপদে পড়েছিল আধার। আমরা বাড়ির মানুষেরা যদি পাশে না থাকতাম তাহলে ও কোথায় যেত? জাহান্নামে যেত। তারপরও এ বাড়িতে আসতো না। আমি ওর সাথে এক বাড়িতে থাকতে পারবো না। একটা হেস্তনেস্ত করবে তুমি, হয় ও থাকবে না হয় আমি চলে যাব। আমি আমি তোমাকে শেষ কথা বলে গেলাম, এর বাহিরে কোনো কথা হতে পারে না। চাঁদনি ছাদ থেকে নেমে এলো কক্ষে। অনেকটা সময় ওখানে ঘাপটি মেরেছিল। আজ পুরোটা দিন আঁধারের জন্য মনটা পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে। কিন্তু ছেলেটা আসার পর কথা বলতে কেমন যেন লাগছে। মাত্র একটা দিনে এতটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে। আগে যেমন আঁধার ১-২ বছর পর পর ২-৩ দিন থাকার জন্য আসতো, চাঁদনির সাথে কথা বলতো না, সেরকম অনুভব হচ্ছে। মনে হচ্ছে না গতকাল দেখা হয়েছে। তবুও চাঁদনি একটা কথা বলল না। আঁধারের কোনো কথা গায়ে মাখবে না ও। নিজের পড়ার টেবিলের উপর পাখির খাঁচা দেখে উৎফুল্ল হয়ে দৌড়ে গেল চাঁদনি। ওর লাভবার দুটো কিচিরমিচির করছে। চাঁদনি খুশি হয়ে হাততালি দিল। আধার শীষ বাজাতে পারে তোর মনোযোগ আকর্ষণ করলো। চাঁদনি তাকালো বিছানার দিকে। আধার পা ঝুলিয়ে বসে আছে। চাঁদনি নির্লিপ্ত দৃষ্টিতে দেখলো ওকে। প্রথম কথায় আধার বলল, চাঁদ, তোর নাকি খুব সাহস! এখানে এসে তুই টিকটিকি থেকে কুমির হয়ে গেছিস। মানুষের মেসেজ সেন্ড করে কোনো রিপ্লাই না দিয়ে ব্লক মেরে দিচ্ছিস, বিরাট ব্যাপার। চাঁদনির ভাবাবেগ পরিবর্তন হলো না। আধারের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই, সবসময় উল্টাপাল্টা কথা বলে ছেলেটা। আধার উঠে দাঁড়িয়ে ওর কাছে এলো। দুহাত গালের দুহাতে গাল টেনে দিয়ে মিষ্টি হেসে বলল, লং টাইম নো সি, কেমন আছিস? লং টাইম? গতকালই না দেখা হয়েছে আমাদের, ক্ষীণস্বরে বলল চাঁদনি। আধার ভুরু কুঁচকে বলল, তো? পুরো একটা দিন আমি তোকে দেখলাম না, ২৪ ঘন্টা। কত লম্বা একটা সময়, বুঝেছিস? হিসাব আছে ১,৪৪০ মিনিট। এই এক একটা মিনিট সেকেন্ড আমি তোকে মিস করেছি। তোর কথা মনে পড়েছে আমার, তোকে দেখতে ইচ্ছা করেছে। আর তুই? তোর সাথে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়েছিস, ব্লক মেরেছিস কোন সাহসে? বেশ করেছি, ব্লক মেরেছি। তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছিল না আমার। বেশ করেছিস, আমার সাথে কথা বলতে ইচ্ছা করছিল না? হ্যাঁ। ২৪ ঘন্টায় এতই সাহস বেড়ে গেছে তোর? এতটা? জানের ভয় নেই চাঁদনি? বাপ জ্যাঠার কাছে এসেছিস বলে ছাড় পেয়ে যাবে ভাবছিস? তোর পুরো ১৪ গোষ্ঠী মিলেও আমার কিছু করতে পারবে না। তুই আমার অবস্থা দেখছিস চাঁদনি? তারপরও তোর কোনো অস্থিরতা নেই আমার জন্য। আমি ভালো নেই। আমি ভালো আছি। তোমাকে ছাড়া দিব্যি ভালো আছি। এজন্যই তো তোর ভালো থাকা কেড়ে নিতে এসেছি আমি। চাঁদনি পাখিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আবার। পাত্তা দিল না আধারকে। আধার ছোট ছোট চোখ করে তাকালো ওর দিকে, বলল,
কোথায় ছিলি এতক্ষণ? ছাদে। আমাকে দেখে ছাদে দৌড়িয়েছিস জানোয়ার? কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। করেছেন কেন অপেক্ষা? বলেছি। আমার রুমে এসেছেন কেন? যাও, নিজের রুমে গিয়ে রেস্ট নাও। এতটুকু অপেক্ষা বলছিস? রেস্ট নিতে গেলে তো আরো অনেকক্ষণ তোকে দেখা হতো না আমার। 24 ঘন্টা ধরে এক ফোঁটাও ঘুম হয়নি আমার, সে খেয়াল আছে তোর? আধার ব্যাকুল দৃষ্টিতে তাকালো, দেখলো চাঁদনিকে। চাঁদনি তাকালো না ওর দিকে। ওর এক হাতের মুঠোয় দুটো পাখি। একটা লাফিয়ে টেবিলের উপর নামলো, ওর হাতের সাথে গা বাজিয়ে ভালোবাসা জানালো। পাখিটার গায়ে হাত বুলিয়ে দিল চাঁদনি। উৎফুল্ল হয়ে বলল, ইস, তুমি আমার পাখিগুলোকে নিয়ে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। জানো আমার কিভাবে মনে পড়ছিল ওদের কথা? আর আমার কথা? কি আমার কথা মনে পড়েনি? একটুও না। আমার আরো অনেক ভালো লাগছিল, নিজেকে মুক্ত মনে হচ্ছিল। তোমার কথা একটু মনে পড়েনি আমার। বন্দি করতে চলে এসেছি তো, 24 ঘন্টা মুক্তির স্বাদ নিয়ে ফেলেছিস। ইটস এনাফ। নট এনাফ। আমি আর ফিরছি না। ওখান থেকে একবার চলে এসেছি মানে চলে এসেছি, আর যাওয়ার সুযোগ নেই। দেখা যাবে তোর ক্ষমতা। চাঁদনি ওর কথা কানে তুললো না, এতক্ষণ মনে চেপে রাখা প্রশ্নটা করেই ফেললো। এক্সাম না দিয়ে চলে এসেছো কেন? ইচ্ছা করছিল না। দেহটা ওখানে থাকলেও মনটা এখানে পড়ে থাকতো। সারাক্ষণ চিন্তায় থাকতাম তুই এখানে এসে উল্টোপাল্টা কিছু করছিস কিনা। এমনিতেও এক্সাম অতটা ভালো হতো না, তার চেয়ে ভাবলাম একটা বছর হয় ড্রপ দিই। এক্সাম দেওয়ার সুযোগ অনেক পাবো, বাট তুই হাত ফসকে গেলে তোকে কোথা থেকে ফিরিয়ে আনতাম বল? তখন আমার খুব কষ্ট হতো। তোকে ছাড়া একটা দিন আমার কাছে এক যুগের মতো লেগেছে। চাচ্চুকে পেয়েই তো সাপের পাঁচ পা দেখেছিস তুই। ভয় হচ্ছিল, তাই চলে এসেছি। তুই জানিস না, এক্সাম হারালে এক্সাম দেওয়া যাবে, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। বলিনি তোকে কেউ? তুমি একটা পাগল। বেশি পাগলামি করেছি? এমন কেন করেছি রে আমি? আমি তেমন ছিলাম না। তুই কেন আমাকে ছেড়ে চলে এলি বলতো? আমি নিজেকে নিজে চিনতে পারছি না। আমি ঘুমাতে পারছি না চাঁদনি, খেতে পারছি না। আমার কিভাবে যে বুকের ভেতর জ্বলছে, কোথাও শান্তি পাচ্ছি না। জানিস, আমি তোর উপর রাগ করে পড়তে বসেছিলাম, ভেবেছিলাম আর কতক্ষণ তোকে নিয়ে, আর কখনো তোকে নিতে আসবো না। আমার কি মেয়ের অভাব হবে? মেয়ের অভাব হবে না, কিন্তু তোর অভাব তো কোনো কিছুতেই কাটছিল না। পাগল পাগল লাগছিল। মনে হচ্ছিল তুই আসছিস, অথচ ছুঁয়েতে গেলেই নাই। কিভাবে যে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছি সেটা শুধু আমিই জানি। আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে রে। তুই আমাকে কেন এভাবে শেষ করে ফেললি? একটু দয়া কর আমার উপর। আধার বিছানার উপর হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। চাঁদনি ওকে নিজের কক্ষে গিয়ে রেস্ট নিতে বলেছে। আধার শুনছে না। ও চাঁদনির রুমেই নিজের আসন গেড়ে বসেছে। ওরা দুজন এক রুমে বসে আছে ঠিকই, তবে নিজেদের মধ্যে কোনো কথা বলছে না। দুজন কক্ষে ধূপ রাঁধতে বসে আছে। আধার কিছুক্ষণ পরপর হামি তুলছে। চাঁদনি কিছুক্ষণ পাখিদের দেখছে, তো কিছুক্ষণ আধারকে। ছেলেটাকে একটু ঠিক মনে হচ্ছে না, ওর অসুস্থ লাগছে। অথচ কালকেও দিব্যি সুস্থ দেখে এসেছিল। মানুষকে কষ্ট দিতেই তো ভালোবাসে ও। নিজের মধ্যে এতটা কষ্ট পুষে রাখলো কখন? চাঁদনি তিক্ত স্বরে বলল, কি অবস্থা করেছো নিজের? হুম, কি করেছি? তোর কি আমার অবস্থা দেখার সময় আছে? কেন এমন করছো তুমি? কি হয়েছে তোমার? এভাবে কেন রিয়াক্ট করছো? নিজের কাজ কর। রুমে যাও আধার ভাই, একটু রেস্ট নাও। অসুস্থ লাগছে তোমাকে। ঘুম হয়নি তাই এমন লাগছে। আর আমি এখানেই থাকবো। এখানে কেন থাকবে? এটা তো আমার রুম। এখন তোর আর আমার কি? আমার যেটা সেটা তোর, তোর যেটা সেটা আমার। তুই আমার রুমে যাবি বললে আমি ওই রুমে যেতে পারি, সমস্যা নেই। তুমি ঢাকায় যেভাবে রিয়াক্ট করতে এখানেও এভাবে চাপাচাপি করবে আমার সাথে? এখানে কিন্তু সবাই আছে। ভালোই তো, সবার সামনে তোর সাথে টানাটানি করলে তোরই লজ্জা লাগবে। এমনিতেও তো আমার কাছে লজ্জার লও নেই, বিপদটা তোরই। মিষ্টি করে হাসলো আধার। চাঁদনি দীর্ঘশ্বাস ফেললো। আধার ঢোক গিলে বলল, একটু ভাত নিয়ে আয়, আমার জন্য খিদে লেগেছে অনেক। এই সন্ধ্যায় ভাত খাবে? বড় আম্মু নাস্তা বানাচ্ছে তোমার জন্য। হুম, ভাতের খিদে তো অন্য কিছুতে মিটবে না, নাস্তা পরে খাবো। নিচে আসো। যেতে ইচ্ছা করছে না, আমার একটু ঘুম দরকার। পেটটাকেও শান্তি দেওয়া দরকার। নিয়ে আয় না কষ্ট করে। একটু সেবা কর। খারাপ লাগছে অনেক, কাল থেকে খাওয়া ঘুম কিছু হয়নি। কাল থেকে কিছুই খাওনি তুমি? চাঁদনি প্রশ্ন করলো। না, ইচ্ছা করেনি, ভালো লাগছিল না কিছু। চাঁদনি উঠে দাঁড়ালো, আধারের দিকে হতভম্ব দৃষ্টি নিক্ষেপ করে বের হয়ে গেল কক্ষ থেকে। চাঁদনি নিচে গিয়ে দেখলো বর্ষা বেগম কিচেনে কাজ করছে। কিচেনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে ডেকে বলল, বড় আম্মু, ভাত আছে? ভাত? কার জন্য? ভাত তো এখনো রান্না হয়নি। আধার ভাই খাবে বলছে।
এই সন্ধ্যায় ভাত খাবে, ওর জন্য তো নাস্তা বানাচ্ছি। ও যা যা খেতে পছন্দ করে সব। নাস্তা পরে খাবে বলল, দুপুরে খায়নি, খিদে পেয়েছে। দুপুরের বেঁচে যাওয়া তরকারি ছিল, চুলার উপর থেকে ফ্রাই প্যান সরিয়ে বর্ষা বেগম ভাতের পাতিল বসালেন, ফ্রিজ থেকে বের করলেন তরকারিও গরম করলেন, চাঁদনি হাতে হাতে সাহায্য করে দিল। ভাত রান্না শেষে ভাত তরকারি সবকিছু ট্রেতে নিয়ে দোতলায় গেল। চাঁদনিও গেল তার পিছু পিছু। আদার বিছানায় আতশো হয়ে বসে কিউব নিয়ে খেলছিল। অলস টাইমে বসে বসে এই কাজটা করেও। বর্ষা বেগম আর চাঁদনিকে কক্ষে ঢুকতে দেখে সোজা হয়ে বসলো। আদারের ডান হাতটা কেটে গেছে, ব্যান্ডেজ পেঁচিয়ে রেখেছে হাতে। কাটা হাত নিয়ে তো খাওয়া যাবে না। ও বাচ্চাদের মতো আবদার করলো, খাইয়ে দাও আম্মু। বর্ষা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, মুচকি এসে বললেন, তুই না বললেও খাইয়ে দিতাম। হাত কেটেছে কি করে? মারামারি করেছিস কারোর সাথে? না তো, অসাবধানতাবশত কেটে গেছে। বর্ষা বেগম আধারকে খাওয়াতে বসলেন। তার আগেই নিচ থেকে রাফিয়া বেগম ডাকাডাকি শুরু করলেন। একটু পর বাড়ির সবাইকে বাড়ির সবাই নাস্তা চা খাবে। উনি সেসব না করে কোথায় গিয়ে বসে আছে। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো বর্ষা বেগমের দিকে, বলল, বাড়িতে আর কেউ নেই কাজ করার জন্য? সব কাজ তোমাকে করতে হবে? সব দায়িত্ব তোমার? দাঁড়া, আমি বলে আসছি। আচ্ছা, চাঁদ বলে আসুক। চাঁদনি একটু বলে আসতো, আমি যে আধারকে খাইয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, আমি বানিয়ে নেব সবকিছু। চাঁদনি বলতে গেল, তবে ওর কথা না শুনে রাফিয়া বেগম ওকে ঝাড়া দিল। এমনিতে চাঁদনিকে উনি সহ্য করতে পারে না। চাঁদনি ওনার চোখের বালি। চাঁদনি মুখ কালো করে এসে বর্ষা বেগমের পাশে ঘেসে দাঁড়ালো। গালি খেয়েছো? তোমাকে ডাকছে বড় আম্মু। যাও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বিনা পয়সার কাজের লোক পেয়েছে তো সবাই তোমাকে। সেজন্যই যার যা ইচ্ছে কাজ করায় নেয়। শেষোক্ত কথাটা বলল আধার। বর্ষা বেগম মলিন হেসে বললেন, যাকে তার স্বামী কোনো দাম দেয় না, উঠতে বসতে কথা শোনায়, সে আবার বাড়িতে কি মর্যাদা পাবে তুই বল? রাফিয়া বেগম আরো জোরে ডাকাডাকি শুরু করলেন। আধার বিরক্ত হয়ে বলল, যাও, তোমার শাশুড়ি ডাকছে, খাইয়ে দি তোকে। সমস্যা নেই, চাঁদনি তো আছে, ও খাইয়ে দেবে। চাঁদনি চোখ বড় বড় করে তাকালো, ইশারায় নাকচ করল ওর প্রস্তাব। আধার ঠোঁট টিপে হাসলো। বর্ষা বেগম চিন্তিত স্বরে বলল, ও ছোট মানুষ, তোকে কি খাইয়ে দেবে? এটা কি খুব কঠিন কাজ? অবশ্যই পারবে। পারবি না চাঁদ? চাঁদনি মুখ বাঁকালো। বর্ষা বেগম চাঁদনিকে দায়িত্ব দিয়ে বের হয়ে গেল। চাঁদনি কোমরে হাত দিয়ে বলল, এটা কি হলো? অসুস্থ মানুষকে খাইয়ে দিলে সোয়াব পাওয়া যায়। সোয়াব লাগবে না আমার, পারবো না আমি। বিছানার হেডবোর্ডের সাথে পিঠ ঠেকিয়ে বসলো আধার। উদাস স্বরে বলল, ঠিক আছে, তাহলে রেখে আয় যা। খাবে না? ব্যান্ডেজ পেঁচানো হাত দিয়ে কিভাবে খাবো? ঘুমাবো আম্মু। ঘুমাবো আমি, নিয়ে যা তো সব। চাঁদনি হাত ধুয়ে এসে প্লেট নিয়ে বসলো, লোকমা ধরে বলল, মানুষকে খুব সুন্দর করে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারো। লাভ কি? তুই তো ইমোশনাল হোস না, তোর জন্য অন্য ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কি? বলে দিলে তো তোর উপর রব করবো কিভাবে? চুপচাপ খাওয়া তো। চাঁদনি খুব ছোট ছোট লোকমা তুলে খাওয়াচ্ছে আধারকে। ওর নিজেই খায় খুব কম। ওর 1 চামচ ভাত নেই শুধু, সেভাবেই খায়। কিন্তু আধারের তো পোষালো না। তপ্ত স্বরে বলল, এভাবে কে খাওয়ায় ভাই? তুই পাখির আহার করিস বলে, আমার ব্যাপার তেমন না। পেট ভরবে না তো এতে আমার? চাঁদনি মুখ লটকে বলল, আমি কাউকে কোনোদিন খাইয়ে দিইনি। আমি কি করে জানবো? এবার থেকে প্রতিদিন আমাকে খাইয়ে দিয়ে অভ্যাস করবি তুই, বলদ একটা। খাওয়াতে পর্যন্ত জানে না। আধারের খাওয়া শেষ হয়েছে। চাঁদনি ট্রে রেখে আসতে গেছে নিচে। ও কক্ষে এসে বিছানায় বসতে আধার একটা প্যাকেট ধরিয়ে দিল ওর হাতে, বলল, এটা তোর। এটা কি? খুলে দেখ। প্যাকেট থেকে একটা সাদা প্রিন্সেস গাউন বের করলো চাঁদনি। খুব সিম্পলের মতো গর্জিয়াস একটা লং গাউন। আধারের চয়েস আছে বলতে হবে। চাঁদনি অবাক হয়ে বলল, তুমি আমার জন্য সাদা গাউন এনেছো? এটা আমার? না, অর্পিতার জন্য এনেছি, ওকে দিয়ে আসি। কি বলিস, বলদ একটা। চাঁদনি মুখটা পাংশুটে করে বলল, আমি সাদা ড্রেস পরি না আধার ভাই। পরবি এখন থেকে, কিউট লাগবে এটাতে তোকে। চাচ্চু কি বলে? হুম? তোকে ডিজনি প্রিন্সেস টিয়ানার মতো লাগে। চাঁদনি মলিন হেসে বলল, না, বাবা তো আমাকে মিথ্যা সান্ত্বনা দেয়, এটা বলে নির্ঘাত আমাকে কালির জামের মতো লাগবে। আমার কালো রং আরো ফুটে উঠবে, তখন সবাই লজ্জা দেবে আমাকে, তোমাকেও। আধার অতিষ্ঠ হয়ে তাকালো। চাঁদনি বারংবার খালি অতীত নিয়ে খোঁচা দেয়। আধারের ভালো লাগে না। এই দুনিয়ায় কারোরই দোষের কথা শুনতে ভালো লাগে না। তেমন আধারের বেলায়ও ও যতবারই এসব ভুলতে চায় চাঁদনি মনে করিয়ে দেয়, আধারের খারাপ লাগে। মেয়েটাকে ও যা তা শুনিয়েছে। বন্দুকের গুলি আর কথার আঘাত কখনো ফিরিয়ে আনা যায় না। আধারও ফিরিয়ে নিতে পারবে না। তবে ও সংযত করতে চেষ্টা করে। ভুল করলে কি তার অপরাধ মাপ পাওয়া যায় না? কেন চাঁদনি সেই সুযোগ দেয় না ওকে?
আর বলিস না চাঁদনি, বারবার খালি এসব বলতেই থাকিস। প্লিজ, আমি আর শুনতে পারছি না। আমার দোষগুলো আর কতবার দেখিয়ে দিবি আমাকে? রাগ করে বলেছি ভাই, মন থেকে কিছুই বলিনি। আমি কি করে শুনেছি? আর কতবার মাফ চাইবো বল? সরি বলেছি না? হিসাব করেছিস কতবার ক্ষমা চেয়েছি তোর থেকে? এখন পায়ে ধরতে হবে? বললেই পায়ে ধরবে? তোমার ইগো তোমাকে আমার পায়ে ধরতে দেবে? পা ধরলে তুই আমাকে ছেড়ে যাবি না, ডিভোর্স চাবি না, কথা দে। সেটা কখনোই হবে না। তোমার ইগো জানি না আমি? তোমাকে ছোটবেলা থেকে দেখছি। আমার অবশ্য ডিভোর্স লাগবে। এত অপমানের দাগ নিয়ে আমি তোমার সাথে থাকতে পারবো না। আধার থেকে দূরত্ব নিয়ে বসা ছিল চাঁদনি। কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল আধার চাঁদনির দিকে, অতঃপর ধীরে ধীরে হাত বাড়িয়ে চাঁদনির পায়ের পাতা মুঠো করে চেপে ধরলো। অথচ ও এতটাও ধীরে পায়ে হাত দিল যে চাঁদনি পা সরানোর সুযোগ পেল না। আধার শক্ত করে চেপে ধরল পা। চাঁদনি টলমল দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার ওর চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, আই এম সরি চাঁদনি, আই এম সরি ফর এভরিথিং। আমি জানি হাজারবার সরি বললেও তোর হৃদয়ের দাগগুলো মুছবে না কোনোভাবেই। এতটাই কষ্ট দিয়েছি আমি তোকে, তোর ক্ষমা করতে হবে না। আমি তোকে মহান হতে বলছি না। মানুষের এত মহত্ব মানায় না, এত অপমান বলা সহজ না। বলিস না তুই, শুধু তুই আমার সাথে থাক, আমাকে ছেড়ে যাস না। আমি থাকতে পারবো না রে তোকে ছাড়া। তোর কাছে কিসের এত ইগো? আধার ভাই, আরে আরে, কি করছো? আর ইউ ওকে? তুতলে বলল চাঁদনি। ওর নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এ তো বড় অবিশ্বাস্য ঘটনা। আদার মলিন হাসলো, জিন্সের পকেট থেকে একটা রূপালী পায়েল বের করলো। চাঁদনির পা টেনে ওর কোলে নিল। চাঁদনির পায়ের গোড়ালিতে নুপুরটা পরিয়ে দিল। অ্যাটিটিউড নিয়ে বলল, তুই কি মনে করেছিস তোর পা ধরবো আমি? হ্যাঁ, এত সোজা? পায়েল পরানোর জন্য পা টেনেছিলাম। আকাশ পাতাল ভেবে নেওয়ার দরকার নেই। আধার মুখ বাঁকালো ঠিকই, কিন্তু চাঁদনির মনে হলো আধার আসলে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে পা ধরেছিল। আধার ছেড়ে দিল ওর পা। চাঁদনি নিজের কাছে টেনে আনলো পাটা, নুপুরে হাত দিয়ে বলল, এটা সুন্দর না? কিউট। গাউন কিনতে গিয়েছিলাম, তখন এটা দেখে মনে হলো তোর পায়ে ভালো মানাবে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।